বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার মৎস্য চাষী ভাইদের সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হবে পাবদা মাছের রোগবালাই বিষয়ে। পাবদা মাছকে কেন রোগবালাই আক্রমণ করে ও পাবদা মাছের রোগবালাই থেকে কীভাবে প্রতিহত করবেন আপনারা, সেই বিষয়ে আজকে প্রতিবদ্ধ বিষয়। এখন আমি প্রথমে শুরু করতেছি পাবদা মাছের রোগবালাই কেন হয় ও কিভাবে হয়। আজকে সর্বপ্রথম আপনারা শুনবেন পাবদা মাছের রোগবালাইয়ের যে বৈশিষ্ট্য, যে সবচেয়ে একটি বড় কারণ হয়, এটা হলো পুকুরে যদি কোনো গ্যাস হয় তাহলে পাবদা মাছ অক্সিজেন ফেল করবে। যখন অক্সিজেন পাবদা মাছে ফেল করে তখন মাছ দুর্বল হয়ে বেঁচে যাবে। যখন মাছ দুর্বল হয়ে বেঁচে যাবে তখন কিন্তু আপনার মাছকে পুকে আক্রমণ করবে, যে উকুনে আক্রমণ করবে। তা উকুন কোথায় আক্রমণ করবে? উকুন কিন্তু ভাই সবচেয়ে যে মাছের যে নরম জায়গাটি আছে ওই জায়গায় আক্রমণ করবে। মাছের নরম জায়গা হলো নাভি, তারপর হলো দুইটি কান তার সাইড দিয়ে, হ্যাঁ, অথবা ওই পাবদা মাছের যে দুই কানিতে দুইটা কাটার মতন আছে মাথার দিকে, এই কাটাটার নিচে এখানে নরম জায়গা আছে, ওই দুই কানিতে দুইটি নরম জায়গা, ওই নরম জায়গাতে আপনার উকুনে আক্রমণ করবে, উকুনে ধরবে, এখানে ফোঁটা করবে, রক্ত চুষে চুষে খাবে। হ্যাঁ, সহজে এইসব মাছকে ছাড়বে না। যদি আপনারা যদি বুঝতে পারেন আপনার মাছকে উকুনে আক্রমণ করছে, তাহলে তো দেখবেনি কিছুদিন পর আপনার মাছ কানি দেয়া যখন আসে যাবে, মাছ বাসবে, অক্সিজেন ফিল করবে ঘন ঘন। হ্যাঁ, মাছ তুলে দেখবেন লেজায় ফোঁটা অথবা পাকনায় ফোঁটা আছে কিনা, মানে লাল স্পট আছে কিনা। যদি এই সকল দেখেন তাহলে বুঝবেন আপনার মাছকে উকুনে আক্রমণ করছে। এখন উকুননাশক দিতেই হবে, উকুননাশক দিবেন। উকুননাশক দেওয়ার পরেও কিন্তু আপনার উকুন দমন করলেন, কিন্তু ওই যে মাছকে যে ফোঁটা করে হয়ে গেল, এখানে তো আর এখন ইনফেকশন হবে। তার জন্য কিছু করতে হবে না, এখানে করবেন আপনারা চুন লবণ পটাশ দেবেন। হ্যাঁ, চুন লবণ পটাশ, যেহেতু পাবদা মাছ এটা বেশি থাকে, মানে উপরের লেয়ারের মাছ, আপনারা এখানে প্রতি শতাংশে 150 গ্রাম হারে চুন দিবেন। আর 200 গ্রাম লবণ আর হলো 3 গ্রাম পটাশ মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। এটা হলো প্রতি শতাংশে পাবদা মাছের বেলায়। তারপর এরপরও যদি দেখেন যে না আপনার এটার সমস্যায় সংকুলন হচ্ছে না এটা দেওয়ার পরেও, তাহলে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেন। সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো ওষুধ দেখে এনে আপনারা প্রতি শতাংশে 10 ml করে দিবেন অন্তর 3 দিন অথবা 5 দিন। তাহলেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর হলো আরেকটা বিশেষ লক্ষণ হয়, এটা হলো আপনার পেট ফাঁপা, বদ হজম। আপনার পাবদা মাছকে যদি ওরা কিন্তু রাক্ষসী মাছ, ওরা রাক্ষস, যাই সামনে পাবে তাই খাবে। হ্যাঁ, খিদা লাগলে, যদি খিদা লাগে তাহলে কিন্তু এক মাছ আর এক মাছকে খেয়ে ফেলে। যেটা একটু বড় থাকবে, বড় মাছটা ছোট মাছটাকে খেয়ে ফেলতে যাবে। আর আমি তো এটা আগের ভিডিওতে বলেছি, এর আগের আরেকটা ভিডিওতে বলেছে বর্ডার মাছ পরিষ্কার করবেন কিন্তু, কারণ বর্ডার থাকলেই একটা খাইবে। হ্যাঁ, আচ্ছা, এখন বদ হজমের কথা বলতেছিলাম, কারণ ওরা যেহেতু আবুরে যাবর খাবে বেশি, তাহলে ওদের কিন্তু বদ হজম হবে বেশি, ওরা হজম হইতে চাইবে না।
তাই ওদের খাবারের সাথে প্রতিনিয়ত এনজাইম দিবেন, এই প্রতিনিয়তই দিবেন এনজাইম। কারণ এনজাইম যত বেশি দেবেন তত তাদের তাদের ডাইজেস্ট হয়ে যাবে, যেটা খাবে এটা ডাইজেস্ট হয়ে যাবে, ওদের পেট ফাঁপবে না। আনলে কিন্তু ওদের কিন্তু একটু বড় সমস্যা হয়, পেট ফাঁপা রোগ। যখন পেট ফাঁপে যায়, আর পেট ফেঁপে যাওয়ার পর এই পেট ফাঁপা মাছ কিন্তু আপনার যতই এনজাইম খাওয়ায় না কেন এই মাছটা কিন্তু মরে যায় শেষ পর্যন্ত। যে মাছটা পেট ফেঁপে যাবে ওই মাছটা কে এনজাইম খাওয়ানোর পরেও এই মাছটা মরে যাবে। আর যে সকল মাছের পেট ফাঁপে নাই, এনজাইম খাওয়ানোর পর ওদের আর পেট ফাঁপবে না। আর যেগুলোর পেট ফেঁপে গেছে এগুলো হয়তো মরে যাবে। আর আমরা কিন্তু পূর্বে আগে চিকিৎসা করব, পরে চিকিৎসা করব না। আমার আগেরও অনেক ভিডিওতে বলেছি, আমরা সর্বপ্রথম জানবো তারপরে মাছ চাষ করব। আমরা ক্ষতি করে মাছ চাষ করতে আসবো না, ক্ষতি করে আমরা শিখতে আসবো না। আমরা আগে জানবো, তারপরে শিখবো, তারপরে মাছ চাষে আসবো, এটা আমি বলি। এখন এনজাইম যে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন? খাদ্যের সাথে 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম করে এই পানির সাথে মিক্সড করে এই খাদ্যের সাথে মিশিয়ে দেবেন। 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম। 1 কেজি খাবারের সাথে যেহেতু আপনার 2 গ্রাম করে দিবেন, প্রতিনিয়তই দিবেন, এটা বন্ধ রাখবেন না। তাহলে আপনার মাছটা সুস্থ থাকবে, সবল থাকবে। আপনার মাছটা অল্প দিনে গ্রোথ আইসা যাবে, যেহেতু সে খাবে বেশি, তার ভিতরে পুষ্টিমান থাকবে বেশি, সে বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আর রোগবালায়ও আক্রমণ করতে পারবে না, কারণ একটি সুস্থ মাছকে কিন্তু রোগবালায় সহজে আক্রমণ করতে পারে না। যখন সে অসুস্থ হয়ে যায় তখন কিন্তু পুকুরের ভিতর অনেক পরজীবী, ভাইরাস, ব্যাকটেরিয়া থাকে, ওরা কিন্তু মাছকে আক্রমণ করে ফেলে। যেমন আমাদের শরীরে কিন্তু একটি জীবাণু আছে, যে জীবাণু আমাদের শরীরের ভিতরে বাস করে, তেমনি মাছেরও কিন্তু তাদের নিজস্ব একটা জীবাণু আছে। ওই জীবাণুটা এই মাছের শরীরের ভিতরে বাস করে। যেমন আমাদের জীবাণু আমাদের শরীরের ভিতরে বাস করে। এটা হলো আমার উপকারী একটা জীবাণু। আর একটা অপকারী জীবাণু আছে, এটা বাইরে থাকে আমাদের জন্য অথবা মাছের জন্য। অপকারী জীবাণুটা যখন আমার শরীরের ভিতরে ঢুকে যাবে, তখন আমার যে উপকারী জীবাণু, এই উপকারী জীবাণুটা অপকারী জীবাণুটাকে মেরে ফেলবে। আমার শরীর যদি দুর্বল থাকে, অসুস্থ থাকে, তাহলে আমার জীবাণুটাও কিন্তু দুর্বল হয়ে যাবে। তখন বাহিরের জীবাণুটা যখন আমার শরীরের ভিতরে ঢুকবে, তখন কিন্তু আমার শরীরের ভিতর যে জীবাণুটা, উপকারী যে জীবাণুটা আছে, এই জীবাণুটা কিন্তু ওই যে বাহির থেকে এসে যে ঢুকলো যে জীবাণুটা, ওইটাকে সে ধ্বংস করতে পারবে না। সে যেহেতু ধ্বংস করতে পারবে না, তদ্রূপ আমি অচিরে অসুস্থ হয়ে যাব, কোনো না কোনো সমস্যায় পড়ে যাব। এমনভাবেই আমাদের মাছের ভিতরেও কিন্তু এমন একটি জীবাণু আছে, একটা হলো উপকারী জীবাণু আর একটা অপকারী জীবাণু। মাছ শরীরের ভিতরে যে উপকারী জীবাণুটা, এটা হলো ভিতরে, আর অপকারী জীবাণুটা এটা হলো পুকুরে থাকে। যেমন আমাদের পুকুর থেকে যদি অপকারী জীবাণুটা যদি এই মাছের ভিতরে ঢুকে যায়, আর শরীরের এই মাছ যদি ওই ক্ষতিকারক জীবাণুটাকে যদি ধ্বংস না করতে পারে, তাহলে তো মাছ দুর্বল হবে, কি অসুস্থ হয়ে পড়বে, অনেক রোগ বালায় আক্রমণ করবে। আর এটা হয় দুর্বল মাছদের বেলায়। দুর্বল মাছ কোথায় থেকে হয়? অনেক কারণে হয়। গ্যাসের কারণে হয়, অক্সিজেন ফিল করানোর কারণে হয়, দুর্বল হয়ে যায়। আর এই সকল দুর্বল হয়ে যাওয়ার কারণেই আপনি আমার মাছকে রোগে আক্রমণ করে, অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল আক্রমণ করে।
তাই কোনো রকমে মাছকে দুর্বল হওয়া যেতে দেওয়া যাবে না, কারণ সুস্থ এবং সবল রাখার চেষ্টা করতে হবে। এবং সুস্থ ও সবল কীভাবে রাখবো? খাবার খাওয়াবো, পুকুরে পানি চেঞ্জ করব, আপনার গ্যাসের ডোজ নিয়মিত দেব, চুন লবণ পটাশ দেব, তারপরে আপনার উকুননাশক ব্যবহার করব, হ্যাঁ প্রোবায়োটিক ব্যবহার করব। তাহলে আমাদের মাছ সুস্থ এবং সবল থাকবে। আর খাবারের সাথে এনজাইম ব্যবহার করব, তাহলে আমাদের পুকুরের মাছ সুস্থ থাকবে, রোগবালাই আক্রমণ করতে পারবে না ইনশাল্লাহ। তো ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আগামী ভিডিও হবে আমার পাবদা মাছের সাথে কি মাছ চাষ করবেন, মিশ্র চাষ, আজকে আমাকে কমেন্ট করবেন। আমি আগামী পর্বে বলবো যে পাবদা মাছের সাথে কি মাছ মিশ্র চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন। আপনারা আমাকে কমেন্ট করবেন কার কি মত, কোন মাছ চাষ করতে চান পাবদা মাছের সাথে মিশ্র চাষ। কিন্তু তারপরে আপনাদের কমেন্টের প্রশ্ন শুনে হ্যাঁ আমি আমার মতো একটা ডিসিশন দেব। তারপরে আপনাদের মতে আপনারা চাষ করবেন, আমার মতো না, আপনাদের মতো আপনারা চাষ করবেন। হ্যাঁ, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তা এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।